আজকাল এমন বড় মোবাইলের বেশ চাহিদা বেড়ে গেছে দেশের মার্কেটে। রেডমি প্যাড 2 নিয়ে কথা বলছিলাম। রিসেন্টলি হয়তো খেয়াল করছেন বাংলাদেশ মার্কেটে ট্যাবলেট কিন্তু বেশ ভালো একটা চাহিদা তৈরি হয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন প্যাড বা ট্যাবলেট যেটাই বলেন সেগুলো নিয়ে আসছে। এবং রেডমিও দেশের মার্কেটে কিন্তু অফিসিয়ালি এই প্যাডটা নিয়ে আসছে, যেটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8 256 জিবি এবং 6 128 জিবি ভ্যারিয়েন্ট এসছে। এই জিনিস 22-25 হাজার টাকার আশেপাশেই পাওয়া যাবে। আচ্ছা, দাম দুটো আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। তো এইটা বলতে পারেন মানে ট্যাবের জন্য একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি জায়গায় আছে। মানে এর চাইতে কম দামে প্যাড পাওয়া যায় না যে তা না, নন ব্র্যান্ডেড, বাট সেগুলো না কিনে একটু বাজেট বাড়িয়ে অ্যাটলিস্ট 20K এর আশেপাশে কিনতে পারলেও মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। এই ট্যাবটা তাদের জন্যই, আমি শুরুতে যদি বলি, স্টুডেন্টস যারা রয়েছেন বা ডেইলি টুকটাক কাজবাজ করেন কিংবা একটু জায়েন্ট স্ক্রিন দরকার হয়, আবার অনেকে আছেন যারা মিডিয়া কনজাম্পশন করেন, এরকম একটু বড় স্ক্রিন খুঁজছিলেন, তাদের হয়তো ভালো লাগবে, কারণ এটার রেজুলেশনও ভালো আছে, ডিসপ্লের সাইজটাও বড়, 11 ইঞ্চ একটা ডিসপ্লে রয়েছে, 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। সো মোটামুটি গুছানো একটা প্যাকেজ টাইপের এই জায়গাটাতে। তারপরেও কমতি ভালো সব মিলেই হবে এই জিনিস। চলুন আমরা একটু সেটাই ফাইন্ড আউট করে দেখি এটার কী অবস্থা। এটাতে আবার স্টাইলাস সাপোর্ট করে, আঁকাআঁকি যারা করেন বা রেডমির স্টাইলাস ব্যবহার করতে চান তারা করতে পারবেন এই জিনিসটাতে। প্যাডটা 11 ইঞ্চ হলেও সাইজটা কিন্তু এমনিতে দেখতে অনেক বড় লাগবে না, যেহেতু এটার চিন বেজেল খুব আহামরি লেভেলেরও মোটা না। তবে ভালো বিষয়, এর বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল টোটালটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড, ইউনিবডি ডিজাইনের। ইউনিবডি ডিজাইন মিনস হচ্ছে গিয়ে এই রিয়ার প্যানেলটাই এই পাশে এসে মুড়ে এই বডি ফ্রেমে চলে আসছে, সুতরাং টোটালটা একটা জিনিস দিয়ে তৈরি করে এবং এটা হচ্ছে গিয়ে মেটাল বিল্ড। আর রিয়ার প্যানেলে আমরা একটা ক্যামেরাই দেখছি। বডি ফ্রেমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও আছে, বেশ পাতলা এই জিনিস, তারপরেও 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পেয়ে যাবেন। টাইপ সি পোর্ট রয়েছে, 4টা স্পিকার আছে, স্টেরিও সাউন্ড পাওয়া যাবে, আর হ্যাঁ মাইক্রোফোনও রয়েছে একটি। এবং এটাতে আমরা একটা স্লট দেখছি, তবে এটা সিম স্লট না, এটা মাইক্রো এসডির জন্য। আপনি আলাদা করে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, বাট একটু সেলুলার কানেকশন দিয়ে দিলেই তো হয়ে যেত। মানে একটা সিমের যদি কানেক্টিভিটি থাকতো তাহলে এই জিনিসটা নিয়ে আমরা মানে যে কোনো জায়গায় অন দ্য গোতেই আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম সরাসরি সিম কার্ড থেকেই, যেটা হওয়া উচিত ছিল। এবং সেটাই হয়তো বা এই প্যাডটাকে এই প্রাইস পয়েন্টের অনেকের থেকে আলাদা করে ফেলতো এবং এটা একটা বড় জায়গা তৈরি করতো, ডেফিনেটলি করতো। এনিওয়ে, এই যে এই উপরের দিকটাতে এই কর্নারে রয়েছে হোম বাটন আর রাইট সাইডে রয়েছে হচ্ছে গিয়ে ভলিউম বাটন। ওজন 510 গ্রাম, বেশ বড়সড় জিনিস, খুব যে ফিল আসে এমন না। বলছিলাম স্টাইলাস সাপোর্টেড, যদিও বা রেডমির স্টাইলাস আমার কাছে এই মুহূর্তে নেই। এনিওয়ে, এটার ডিসপ্লেটাই হলো গিয়ে মেইন আকর্ষণীয় জায়গা, যেখানে আমরা 11 ইঞ্চের একটা প্যানেল দেখছি এবং এটা IPS LCD প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই প্যানেলটা, যেখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে এবং 600 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। রেজুলেশন যদি আমি বলি এভাবে তাহলে হলো 1600 গুণন 2560 পিক্সেলস, আর এটা 274 ppi এর একটা ডিসপ্লে। সো ডিসপ্লের সাইজ অনুযায়ী যে রেজুলেশন আছে, যে প্রাইস পয়েন্ট ক্লিয়ার করে দিলে বোধহয় ভালো হয়, সেটা হচ্ছে গিয়ে 6 128 জিবি, এটা 23K, আর যেটা হচ্ছে 8 256 এটা 26,000 টাকা। ওই প্রাইস পয়েন্টে এ ধরনের ডিসপ্লে আমরা এর আগেও দেখিনি তা নয়। তো ডিসপ্লে ওয়াইজ এটাকে খারাপও বলা যায় না, খুব আহামরি লেভেলেও বলা যাচ্ছে না। হ্যাঁ, কালার রিপ্রেশন ভালো, সেই জায়গা ঠিক আছে। 90 হার্টজ পুশ করে, ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে 90 হার্টজ পর্যন্ত আমরা পুশ করতে দেখেছি, ওই স্মুথনেসটা আপনি পাবেন। তারপরে যদি চিন বেজেল এরিয়া দেখেন, এই যে মোটামুটি সিমেট্রিক্যাল, মোটামুটি না আসলে এটা সিমেট্রিক্যালেই, এবং এরকমই দেখা যায় আসলে। এইটুকু জায়গা না থাকলে আবার অনেক সময় ধরতে গেলেও একটু মানে মিসটাচজনিত সমস্যা হয়। তবে চাইলে আর একটুখানি নারো করা যেত, সেক্ষেত্রে বোধহয় আর একটু বেশি স্লিম বা আর একটু দেখতে আরও সুন্দর লাগতো আর কি। উপরে এখানে রয়েছে ক্যামেরাটা, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা এখানে থাকছে। এই ডিসপ্লেতে কোনো প্রোটেকশন আছে কিনা আমার জানা নেই, আর আমি সেরকম কোনো তথ্য পাইও নেই। আমি বলবো যে একটা প্রোটেক্টর আপনি ব্যবহার করুন অবশ্যই এর সাথে। ইনডোরে যখন আপনারা ভিডিও দেখবেন বা যে কোনো কাজবাজ করবেন, ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা পড়বেন না ঠিকই, কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলে এই ডিসপ্লে দেখতে ভালোই প্যারা খাবেন। ফার্স্ট অফ অল রিফ্লেকশন জনিত সমস্যা তো পড়বেনই, দ্বিতীয়ত এটার ব্রাইটনেস খুব আহামরি লেভেলের না, সুতরাং এটা ডিরেক্ট সানলাইটে আউটডোরে খুব ভালো রকমেরই স্ট্রাগল করে। কিন্তু আউটডোরে একটু শ্যাডো এরিয়াতে তখন আবার চালানোর উপযোগী, লাইক আপনি আপনার ক্যাম্পাসে নিয়ে গেছেন, ক্লাসরুমে গিয়ে চালাবেন বা একটু বারান্দায় বসে চালাচ্ছেন, হ্যাঁ সেই কাজটুকু করতে পারবেন, সমস্যা নেই। তাছাড়া মিডিয়া কনজাম্পশন যারা করবেন, রেজুলেশন ভালো হওয়াতে আপনি ভিডিওটি দেখে মজা পাবেন, ছোট লেখাগুলো বেশ শার্প মনে হয়েছে। তাছাড়া ডিসপ্লেটা যথেষ্ট কন্ট্রাস্টি হওয়াতে যে কোনো ভিডিও বেশ পপ আপ লাগে আর কি, কালারফুল এমনিতেও। আর আমি সাইড থেকে বা কোনো কর্নার থেকেও নেগেটিভিটি পাইনি আসলে। এর টাচ রেসপন্স জনিত কোনো প্রবলেম পাইনি, মিস টাচ করতেও আমরা দেখিনি। 90 হার্টজের ব্যাপারটা আগেই বলছিলাম। এই তো সোফার ডিসপ্লের প্রবলেম বলতে ব্রাইটনেস একটু কম আছে আর প্রোটেকশনের ব্যাপারটা এছাড়া ওকে আছে। আপনারা যারা কিনা আসলে মানে ট্যাব কিনবেন, নিশ্চয়ই মাল্টিটাস্কিং
মাল্টিটাস্কিংয়ে কাজ করবেন, অ্যাট এ টাইম কয়েকটা কাজবাজ করা হবে, তো এই স্ক্রিনে সে ধরনের কাজবাজ করতে গিয়ে আমাদের সমস্যা হয়নি আসলে। এরপর যদি একটু পারফরমেন্স সেকশনে আসি, ট্যাবটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z100। MediaTek Helio Z100 এটা তো আমাদের খুবই পরিচিত একটা চিপ, খুব ভালো করেই জানি জিনিসটা কেমন, ফোনের সাথে বহুত ব্যবহার করেছি। সো এইখানে আরেকটু বেটার কোনো চিপ অ্যাটলিস্ট 200 দিলেও আমি আর একটু খুশি হইতাম, যদিও বা 100-200 সিমিলার জিনিস, বাট ওইটা মানে রিসেন্ট টাইমের একটা চিপ, সেই জায়গা থেকে আর কি বললাম থাকলে পরে ভালো হতো। আইদার এইটার দাম বেস ভ্যারিয়েন্ট 20K এর মধ্যে হলে ভালো হতো, আর পরবর্তী ভ্যারিয়েন্টে যদি 23K এর আশেপাশে হতো তাহলে গিয়ে ডিলটা পারফেক্ট হতো। এখন একটু কমতেই মনে হয়। আর এটা রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 15 সেই সাথে হাইপারওয়েস, বাট এটা ট্যাবের জন্য যে হাইপারওয়েস যেটা থাকে Xiaomiর ওইটা রয়েছে এখানে। সো আপনি মাল্টিটাস্কিংয়ে কাজবাজ করতে গেলে আপনি এখান থেকে কিন্তু সেই কাজগুলো কিন্তু ইজিলি করতে পারবেন। দেখুন রাইট নাও কিন্তু তিনটা উইন্ডো অন রয়েছে। এখানে আমরা সেটিংস অন করে রেখেছি, এখানে একটা ব্রাউজার অন রয়েছে, এখানে আরও একটা ব্রাউজার অন রয়েছে। তো এরকম মাল্টিপারপাস যারা কাজ করেন, মানে অ্যাট এ টাইম আপনার দরকার হয় মাল্টিটাস্কিং করার, একটা স্ক্রিনেই আপনি একসাথে কয়েকটা কাজ করতে চান, সেগুলো আমরা দেখলাম হ্যাঁ 3টা অ্যাপ অ্যাট এ টাইম যখন আমরা কাজ করছিলাম ও হ্যান্ডেল করতে পারছে। এতে করে খুব আহামরি গরম হয়ে যাচ্ছে না, ফ্লেক্সিবিলিটিও পাওয়া যাচ্ছে, কারণ স্ক্রিনটা 11 ইঞ্চ তো মোটামুটি কাজগুলো ঠিকভাবেই করা যাচ্ছে, সমস্যা হয় না এতে করে আর কি। তাছাড়া ল্যাগ হিক্যাপের দেখা আমি এখানে পাইনি। সুপার ফাস্ট এটাও বলা যাবে না কোনোভাবেই, আপনারা হালকা কিছুটা ডিলে লক্ষ্য করবেন অ্যাপ ওপেন ক্লোজে, কিন্তু মানে চলার উপযোগী আর কি। যদি আসলে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে একসাথে, সেক্ষেত্রে 8GB র্যাম হলে আপনার জন্য ভালো। এখানে 6GB যে র্যাম রয়েছে, এটা দিয়ে আমি দেখলাম যে আসলে 4টা বা 5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে ভারী অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে পর্যন্ত ঠিক আছে, বাট এর উপরে গেলে পরেই অনেক সময় ব্যাকগ্রাউন্ড থেকে মানে আগের অ্যাপটা হয়তো বা ক্র্যাশ করতে পারে। এর থেকে কিন্তু প্রি ইনস্টল বিকিডস রয়েছে, যেটা 1 মাসের জন্য বোধহয় সাবস্ক্রিপশন ফ্রি, তো চাইলে আপনারা ওটাও ব্যবহার করতে পারবেন যাদের বাসায় বাচ্চা রয়েছে, তাদের হয়তো প্রয়োজন পড়বে। আবার আমরা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে একটু আঁকাকেও করে দেখেছি, হ্যাঁ সে কাজ করা যায়। থার্ড পার্টি স্টাইলাসও ব্যবহার করে দেখেছি, সেগুলো সাপোর্ট নিচ্ছে। এখন MediaTek Helio Z100 দিয়ে আপনি তেমন কোনো আহামরি গেমিংও করতে পারবেন না, হয়তো বা একটু ফ্রি ফায়ার মাঝে মাঝে খেললেন, বা 2D টাইপের যে গেমগুলো রয়েছে, ফ্রুট নিনজা, এদিকে আবার এই যে কী বলে টেম্পল রান, এই জাতীয় গেমগুলো টুকটাক খেললে খেলা যেতে পারে। আর সময় কাটানোর জন্য আপনি ফ্রি ফায়ারটা খেলতে পারেন। বেশ বড় সড়ো স্ক্রিন আছে, হয়তো ওই জায়গাটায় মজা পাবেন, কিন্তু স্মুথনেসের ঘাটতি আছে। লোয়ার সেটিংসে খেললে তুলনামূলকভাবে বেটার আপলোড পাওয়া যায়, তবে খুব আহামরি লেভেলের গরম হতে দেখিনি আর কি। পারফরমেন্স অনুযায়ী দামটা আসলে একটু বেশি হয়ে গেছে এই ডিভাইসটার। আচ্ছা, স্টেরিও স্পিকারে গিয়ে মজা পাবেন। স্পিকার যেহেতু 4টা, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়। যারা ভিডিও দেখবেন, মিডিয়া কনজাম্পশন করবেন, মূলত অনেকেই ট্যাব দিয়ে এই কাজ করেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ বাড়তি একটা সুবিধা দেবে। 4টা স্পিকার থেকে খুব সুন্দর সাউন্ড আসছিল, এবং আপনারা এখানেই দেখবেন হয়তো ডলবি অ্যাটমস লেখাও আছে। সো সাউন্ডের ক্লারিটি এবং সাউন্ডের ডিটেল মোটামুটি ভালোই আছে। সেই সাথে ক্যামেরায় আমরা পেয়ে যাচ্ছি সামনে 5 মেগাপিক্সেল, পিছনে 8 মেগাপিক্সেল। ট্যাবের ক্যামেরা খুব আহামরি হয় না, রিয়ার ক্যামেরা 2-3টা ছবি থাকলো। সামনের ক্যামেরা দিয়ে ভিডিও টলিং, হ্যাঁ সেই কাজগুলোর জন্য ঠিক আছে, বা মিটিং যখন করবেন সামনের যে 5 মেগাপিক্সেল ক্যামেরাটা রয়েছে সেটা আপনাকে সন্তুষ্ট করতে পারবে নিশ্চয়ই। ব্যাটারি 9000 mAh, এই জায়গাটা খারাপ করেনি। ট্যাবের সাইজ অনুযায়ী 9000 mAh গুড এনাফ, এবং 18 ওয়াটের চার্জারের ব্যাপারটা ছোট হয়ে গেছে। 44 ওয়াট বাইরের আশেপাশে থাকলে, বা 33 অ্যাটলিস্ট সেরকম জায়গায় হলে এটাকে আমরা একটু দ্রুত চার্জ করতে পারতাম। এখন এটা ফুল চার্জ করতে অনেকটাই টাইম লাগবে। আর কোম্পানি আবার ক্লেম করে আপনি 17 ঘন্টা প্লে টাইম পাবেন, মানে স্ক্রিন প্লে টাইম, মানে ভিডিও প্লে টাইম। তো আমরা একটু ওই টেস্টটা করে দেখতে চাই যে 17 ঘন্টা আসলে এটা প্লে করে রাখলে কি হয়। দেখা যাক, সেই রিপোর্টটা আমরা একটু দেখবো আসলে কয় ঘন্টা হয়, আমি স্ক্রিন হয় দিয়ে দিব। এমনিতে আসলে ট্যাবের যে ইউজ কেস, এইটা আসলে ব্যাটারি মেজার করাটা একটু কঠিন হয়ে যায়। মোবাইল তো সারাক্ষণ আমরা ব্যবহার করি, ট্যাবের ক্ষেত্রে আমি এর আগে অনেক রিভিউতে বলেছি যে এগুলো আমরা এই এখন ব্যবহার করি তো ফেলে রাখি, আবার তখন গিয়ে ব্যবহার করি। সেরকম জায়গা থেকে আপনি এই 9000 mAh ব্যাটারি দিয়ে 2 থেকে 3 দিন খুব সহজে চালাতে পারবেন বলে আশা করছি। আর যদি একদম মানে রেগুলারলি ওইভাবে প্রয়োজন পড়ে, তো বলা যায় যে খুব আহামরি প্রয়োজন পড়লেও দিন একবার চার্জ করে নিলে খুব সুন্দরভাবে চালানো যাবে। 3টা কালার ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে এই জিনিস। ও হ্যাঁ, রেডমি ফোনের সাথে কিন্তু আপনি আবার সিঙ্ক করতে পারবেন, বা ইভেন কলও সিঙ্ক করে। কিছু প্রি ইনস্টলড অ্যাপ এখানে আছে, প্রয়োজন না হলে আনইনস্টল করে নিতে পারেন, আবার প্রয়োজন হলে তো ব্যবহার করবেন নিশ্চয়ই। একটা ব্যাপার বলা হয়নি পারফরমেন্স সেকশনে, সেটা হচ্ছে এটাতে কিন্তু UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে। তো স্টোরেজ টাইপটা ভালো হওয়াতে রিড রাইট স্পিডটা UMC-র তুলনায় অ্যাটলিস্ট বেটার পাওয়া যাচ্ছে আর কি। জাইরোস্কোপ সেন্সর নেই, জাইরোস্কোপ বেসড কোনো গেম টেম খেলতে চাইলে সেটা কিন্তু কাজ করবে না এই ট্যাবটাতে। এটা একটা কমতির কারণ, অবশ্যই ট্যাবের জন্য এটা অবশ্যই দরকার আছে। এখন এই প্যাডের যে দাম কত বললাম, 23,000 থেকে 26,000, এই জায়গায় বেশ কিছু বিষয়ে কমতি আছে। নাম্বার 1-এ আমি বলবো এইটাতে পারফরমেন্স সেকশনটা আরেকটু বেটার হতে পারতো, এদের দাম কম হলে সমস্যা ছিল না। আর একটা বিষয় হলো সিম স্লটের মতো একটা স্লট দিয়েছে, ওখানে একটা সিম কার্ড ব্যবহার করার সুযোগ থাকলে আরও দারুণ হতে পারতো। এবং জাইরোস্কোপ সেন্সরটা মিসিং, এটাও একটা কমতির কারণ। আপনাদের কাছে রেডমির এই প্যাড কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। স্টুডেন্টস যারা রয়েছেন, ডে টু ডে টাস্ক করবেন, আবার
কেউ বা মিডিয়া কনজাম্পশন করবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, সাউন্ড কোয়ালিটি ভালো দরকার, তারা দেখতে পারেন। মার্কেটে অবশ্যই কম্পিটিশন রয়েছে, সেগুলোর সাথে একটু কম্পেয়ার করেও দেখতে পারেন। আপনারা এরপরে কোন বাজেটের এই ধরনের প্যাডের রিভিউ চান বা ট্যাবের রিভিউ চান একটু কমেন্ট করে জানাবেন, আমরা ট্রাই করবো সেভাবে ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।